আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবার আমরা উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। আশা করি সকলেই ভালো আছো, সবার কুশল কামনা করি। আবার আজকে ক্লাস শুরু করি। আমরা বিগত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম সেখানে ছিল বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ, তারও আগে ছিল অ্যাটমসফিয়ারিক লেয়ারিংস, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, অর্থাৎ সেখানে বলা হয়েছিল যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, হরিজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, এগুলো সবই বলা হয়েছিল। এখন আমি যে আলোচনাটা করব ওই চ্যাপ্টারের কিছু ছোট প্রশ্ন, যেগুলো তোমাদের কাছ থেকে এসেছে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই লেখা আছে, দেখো, এফেক্টিভ সোলার রেডিয়েশন মানে কার্যকরী সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ এই বিষয়টা এর মধ্যেই অন্তর্নিহিত আছে। এর অর্থ এফেক্টিভ মানে কার্যকরী, তার মানে যতটুকু সূর্যরশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠের, এইটা হচ্ছে আর্থ সারফেস, এই পৃথিবী পৃষ্ঠের উদ্দেশ্যে আসে, তার মধ্যে যতটুকু অংশ ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সক্ষম হয় তাকেই বলবো কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন। এখন এই এফেক্টিভ সোলার রেডিয়েশনের হিসাবটা কিভাবে হয় এটা দেখো। ধরো এইটা তোমাদের সূর্য, এই সূর্য থেকে টোটাল সোলার এনার্জি 220 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর উদ্দেশ্যে আসে। এই হচ্ছে শর্টওয়েভের মাধ্যমে আগত সৌর বিকিরণ, which is known as insolation or incoming solar radiation। এই আগত সৌর বিকিরণ এর যতটুকু অংশ আসে সেটা তো বললাম যে 220 কোটি ভাগের 1 ভাগ মাত্র আসে, সেইটাকে আমরা টোটালটাকে ধরবো 100%। এই যে 100% এখানে লেখা রয়েছে, এই 100% পুরোটাই কিন্তু ভূপৃষ্ঠ অথবা বায়ুমণ্ডল কাউকে পুরোটাই উত্তপ্ত করতে সক্ষম হয় না। তার বন্টনটা কিরকম এখানে দেখানো হয়েছে। এই 100% এর মধ্যে একটা 48% অফ দ্য ইনকামিং সোলার রেডিয়েশন এখানে দেখো, এখানে এসে মেঘপুঞ্জে প্রতিহত হচ্ছে। কারণ এই যে মেঘপুঞ্জ, এই মেঘপুঞ্জের ভূমিকাটা কিরকম? এর ভূমিকা হচ্ছে দুরকম। ক্লাউড অর্থাৎ ক্লাউড কভারেজ বা ক্লাউড প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাক্টস অ্যাজ এ ট্রান্সপারেন্ট মিডিয়া, অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গে আগত সূর্য রশ্মিকে সে অনুমোদন করে ভূপৃষ্ঠে পৌঁছতে, অর্থাৎ তাকে ভেদ করে দেখো ভূপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে। এই যে ভূপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে এটার পার্সেন্টেজ হচ্ছে 23%। এক দুই আরো একটা পার্ট এখানে দেখো, এই টোটালটা আসছিল 48%। 48% থেকে 23% মেঘপুঞ্জ ভেদ করে, অর্থাৎ ট্রান্সপারেন্ট মিডিয়া, স্বচ্ছ যে আবরণ, সেই স্বচ্ছ আবরণ, মেঘের স্বচ্ছ আবরণকে ভেদ করে 23% এসেছে ভূপৃষ্ঠে, আর 25% গেটস রেডিয়েটেড ব্যাক টু স্পেস, মানে আবার 25% এখান থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে মহাশূন্যে, উইদাউট হিটিং দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য আর্থ সারফেস। অ্যাটমসফিয়ারকে উত্তপ্ত না করে অথবা ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে এই 25% ফিরে যাচ্ছে। তাহলে এই 25 প্লাস 23 ইজ ইকুয়াল টু 48 একটা ভাগ। আর একটা ভাগ দেখো, আমরা বলেছি প্রথম দিকে বলেছি, একটু স্মরণ করার চেষ্টা করবে, যে ইনকামিং সোলার রেডিয়েশন গেটস অ্যাবজর্বড বাই দ্য আর্থ সারফেস অ্যাজ এ ব্ল্যাক বডি, মানে এই যে পৃথিবী পৃষ্ঠটা, এই পৃথিবী পৃষ্ঠ আগত সৌর বিকিরণকে কালোদেহী পদার্থের ন্যায় শোষণ করে। এখন এই যে শোষণ করে, এই জন্যই আমরা আর্থ সারফেসকে ব্ল্যাক বডির সঙ্গে তুলনা করছি, কালোদেহী পদার্থের ন্যায় তুলনা করেছি। এখানে দেখানো হয়েছে যে 19% is getting absorbed by the earth surface itself, অর্থাৎ ভূপৃষ্ঠের দ্বারা 19% ডাইরেক্টলি শোষিত হচ্ছে।
আরো একটা 19% দেখো এইখানে, এখানে আছে বাতাসে অবস্থিত ডাস্ট পার্টিকেলস, দ্যাট মিন্স অ্যারোসলস। এই অ্যারোসলস কি? অ্যারোসলস হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণা, কার্বন কণা, সালফার কণা এবং বিভিন্ন মিনারেল সল্টের কণা পর্যন্ত যেগুলো বাতাসে ভেসে বেড়ায় তাদেরকে অ্যাজ এ হোল বলা হচ্ছে তাদের বলা হচ্ছে অ্যারোসলস। এই অ্যারোসলস এরা কিন্তু টু সাম এক্সটেন্ট absorbs the incoming solar radiation, অর্থাৎ এদের আয়তন এবং এদের ঘনত্ব অনুযায়ী এরা কিছুটা অংশ আগত সৌর বিকিরণ থেকে শোষণ করে নিয়ে নিজেদের উত্তাপ বাড়ায়, উষ্ণতা বাড়ায় এবং পার্শ্ববর্তী বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। সেই পরিমাণটা হচ্ছে 19% অফ দ্য টোটাল ইনকামিং সোলার রেডিয়েশন। অর্থাৎ পৃথিবীর উদ্দেশ্যে যতটুকু তাপমাত্রা আসছে, সৌর বিকিরণ আসছে, তার 19% is getting absorbed by the dust particles present in the atmosphere. বায়ুতে অবস্থিত ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে 19%। এবার আরেকটা প্রশ্ন দেখা যাক। এখানে একটা 19% ডাইরেক্টলি অ্যাবসর্ব হচ্ছে আর্থ সারফেসের দ্বারা, আরো একটা এখানে দেখো 12%। এই 12% আসছিল, এসে এখানে 5% আর্থ সারফেসে গেল। ডাস্ট পার্টিকেলস এখানে কিন্তু অ্যাবজর্ব করছে বলছি না, কারণ এখানে অ্যাবজর্পশনটা দেখানো হয়েছে। এখানে ডাস্ট পার্টিকেলস কি করছে? দুটো মেঘের মতোই ভূমিকা গ্রহণ করছে। মেঘের মতোই এর কিছুটা অংশকে রিফ্লেক্ট করছে, অর্থাৎ মহাশূন্যে ফিরিয়ে দিচ্ছে, বিকিরিত করছে বা এখানে প্রতিফলিত করছে, বিচ্ছুরিত করছে। আর 12%, এই যে 12% এর মধ্যে 5%কে অ্যালাউ করছে আর্থ সারফেসে পৌঁছতে। তাহলে 5 + 7 = 12। তার মানে এখানে 12% এর 7% চলে যাচ্ছে মহাশূন্যে আর 5% শোষিত হচ্ছে ভূপৃষ্ঠের দ্বারা। এখানে এই একটা 23% ডাইরেক্টলি, এখানে 2% ডাইরেক্টলি গেটস রেডিয়েটেড ব্যাক টু স্পেস উইদাউট হিটিং দ্য আর্থ সারফেস। আর্থ সারফেস থেকে সরাসরি প্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠ থেকে 2% এসেছিল, 2%, আবার সেই 2% মহাশূন্যে চলে যাচ্ছে 2%। তাহলে এখানে আমরা দুভাগে ভাগ করছি। দেখো 25%, 7% আর এই 2%, এইগুলোকে আমি এইভাবে আলাদা যোগ করেছি। এর টোটালটা হয়েছে দেখো 7 + 12 দিয়ে 14 হচ্ছে, থেকে 3, 34%। তাহলে 34% অফ দ্য টোটাল ইনকামিং সোলার রেডিয়েশন ইজ নোন অ্যাজ অ্যালবেডো। তাহলে অ্যালবেডো কাকে বলবো না? আগত সৌর বিকিরণের যতটুকু অংশ ভূপৃষ্ঠ অথবা বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই বিভিন্ন মাধ্যম থেকে বিচ্ছুরিত, প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে বলা হচ্ছে অ্যালবেডো। এই অ্যালবেডোর মাত্রাটা কিন্তু পরিবর্তিত হয় ভূপৃষ্ঠের প্রকৃতি অনুযায়ী। অর্থাৎ যে আর্থ সারফেসের যে অংশে পড়ছে, এসে ইনকামিং সোলার রেডিয়েশন এসে পড়ে, তার মধ্যে থেকে যত স্মুথ সারফেস হবে তত সেখান থেকে রিফ্লেক্টেড হবে এবং সলিড যদি হয়। তার মানে আমি একটা প্রশ্ন সামনে রাখি, একটা প্রশ্ন বইতেও দেখা যায় যে জল, মাটি এবং তুষার আবৃত ক্ষেত্র, এদের মধ্যে কোথায় অ্যালবেডোর মাত্রা বেশি হয়? বেশি হবে তুষার ক্ষেত্রে। কেন না? জল ওর ডেনসিটি কম, ও কিন্তু অ্যাবজর্ব করে। ল্যান্ড সারফেস, ভূমিভাগ, সেও অ্যাবজর্ব করে, কিন্তু আইস ক্যাপড ল্যান্ড যেখানে আছে সেখান থেকে আয়নার মতো জলটা, তাপমাত্রা ফিরে যায়, পুনরায় মহাশূন্যে ফিরে যায়, যার জন্য তুষার ক্ষেত্রের উপরে অ্যালবেডোর মাত্রা হয় বেশি। তাহলে আমরা অ্যালবেডোর পরিমাণ দেখলাম 34%। এবার এদিকে এফেক্টিভ সোলার রেডিয়েশন, এটাকে অ্যালবেডো বললাম এই অংশটাকে, আর এদিকটাকে বলছি এফেক্টিভ সোলার রেডিয়েশন। এই এফেক্টিভ সোলার রেডিয়েশন কিভাবে, কোথা থেকে কতটুকু আসছে, এখানে আমরা হিসেবটা দেখে নিই। 5%, এই 5% দেখানো হয়েছে। 19%, এখানে একটা 19% এসেছে ডাইরেক্টলি। 19% এখানে এসছে, এটা অ্যাবজর্ব হচ্ছে আর্থ সারফেসের দ্বারা। আর এই জায়গায় দেখানো হয়েছিল যে ডাস্ট পার্টিকেলস দ্বারা এখানে হয়েছিল একটা 19%, এই 19। আচ্ছা, এখানে 48 এর
দেখানো হয়েছে যখন এটা দরকার নেই। এখানে তাহলে এই 19% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এটা ডাইরেক্টলি অ্যাবজর্ব হচ্ছে এই যে 19%, এখানে এটা 23% এই যে অংশটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই টোটাল হচ্ছে দেখো 9 5 14 3 17 9 26 6 থেকে 2 3 5 6 66%। তাহলে 66% অফ দ্য ইনকামিং সোলার রেডিয়েশন, যেটুকু অংশ আগত সৌরবিকিরণের যতটুকু অংশ ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সক্ষম হয় তাকেই বলা হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন। এই হচ্ছে আজকের এখনকার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন, যার বাংলা অর্থ হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ। অর্থাৎ আগত সৌরবিকিরণের যতটুকু অংশ কার্যকরী ভূমিকা গ্রহণ করে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার জন্য তাকেই বলা হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ। প্রসঙ্গক্রমে আমাদের অ্যালবেডোটাও আলোচনা হয়ে গেল। এবারে আসি ইনভার্সন অফ টেম্পারেচার, যার বাংলা অর্থ হচ্ছে বৈপরীত্য উষ্ণতা। একটু দেখে বোঝার চেষ্টা করেন। লিখেছি ইনভার্সন অফ টেম্পারেচার। এই ইনভার্সন অফ টেম্পারেচারটা কি? ইনভার্সন কথার অর্থ হচ্ছে বিপরীত। তাহলে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বৈপরীত্য উষ্ণতা হচ্ছে আমরা স্বাভাবিক অবস্থায় উষ্ণতার যেরূপ পরিবর্তন দেখি উচ্চতার পরিবর্তনের সাথে সাথে তার ব্যতিক্রমী ঘটনাই হলো ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উষ্ণতা। তাহলে স্বাভাবিক ঘটনাটা কি? স্বাভাবিক ঘটনা হচ্ছে আমরা যত, এটা যদি আমার আর্থ সারফেস হয়, এই আর্থ সারফেস থেকে যত আমরা উপরে উঠব, যতই উপরে ওঠা যায় ততই টেম্পারেচার 6.4 ডিগ্রি সি পার 1000 মিটার অফ হাইট এই হারে তাপমাত্রা কমতে থাকে। এটাই হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। এটাকে যদি আমরা ফারেনহাইটে লিখি তাহলে হবে 3.5 ডিগ্রি ফারেনহাইট পার 1000 ফিট। প্রতি 1000 ফুট উপরে উঠলে সমুদ্র পৃষ্ঠ থেকে, তাহলে প্রতি 1000 ফুট উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 3.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হ্রাস পায়। অন্যদিকে আমরা যদি সেন্টিগ্রেড ইউনিটে বলি তাহলে প্রতি 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার উঠলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায় ঊর্ধ্বমুখে। এটি বলা হচ্ছে নরমাল ল্যাপস রেট। এই নরমাল ল্যাপস রেট, নরমাল হচ্ছে স্বাভাবিক, ল্যাপস মানে হ্রাস, রেট মিন্স হার, অর্থাৎ স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে একই বলা হচ্ছে নরমাল ল্যাপস রেট। এই নরমালি আমরা দেখতে পাই, স্বাভাবিক অবস্থায় দেখতে পাই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। তোমরা তার প্রমাণ অনেকবার পেয়েছো যে দেখবে উচ্চ পার্বত্য অঞ্চলের দিকে পা বাড়ালেই দেখবে আস্তে 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 তাপমাত্রা কমতে থাকছে। এবার তার ব্যতিক্রমী ঘটনা কোথায় ঘটে? আমি এখানে যে ফিগারটা এঁকেছি বুঝতে পারছো, এটা একটা মাউন্টেনাস ভ্যালি বা মাউন্টেন ভ্যালি। এই মাউন্টেন ভ্যালিতে আমি একদম খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, যত উচ্চতা বাড়বে এদিকে বাড়লেই তাপমাত্রা কমে। স্বভাবতই আমি ধরে নিচ্ছি এটি একটি তুষার ক্ষেত্র বা তুষার আবৃত ক্ষেত্র। যদি তাই হয়, অর্থাৎ the mountain peak area বা the top area of the mountain remains ice cap all throughout the year. ধরে নাও
এই শীর্ষ দেশগুলি পার্বত্য অঞ্চলের শীর্ষ দেশগুলি বা এই যে শৃঙ্গগুলি, এগুলি তোমরা জানো আমাদের হিমাদ্রি রেঞ্জে অনেক এরকম পর্বত শৃঙ্গ রয়েছে যেগুলি সারা বছরই তুষারাবৃত থাকে। এখন এইরকম একটা তুষারাবৃত পর্বত শৃঙ্গের দুটি শৃঙ্গের মাঝের এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে ভ্যালি বা উপত্যকা। এই উপত্যকায় কি হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমি আগে দেখাই। সাপোজ এই জায়গার টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কত হওয়া উচিত, 1.7 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেড। আস্তে আস্তে উচ্চতা কমছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে, 1.7, 1.25 এইভাবে কমছে। এখন এইটা হচ্ছে নর্মাল কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি কোথায় না, অ্যাট দ্য বটম অফ দ্য মাউন্টেন ভ্যালি। এই পর্বতের উপত্যকায়, পার্বত্য উপত্যকায় আমরা এইভাবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এইভাবে তাপমাত্রার বন্টনটা দেখতে পাচ্ছি। এবার আসি, যখনই তুষারাবৃত ক্ষেত্র থেকে কোনো বায়ু আন্ডার দি পুল অফ গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণের টানে, এটাকেই বলা হয় ক্যাটাবেটিক উইন্ড। ক্যাটাবেটিক উইন্ড রূপে যখন এইভাবে মাউন্টেন ভ্যালি থেকে হিমশীতল বাতাস এসে মিলিত হয় কোথায় না, এট দ্য বটম অফ দ্য মাউন্টেন ভ্যালি। দেখো এই মাউন্টেন ভ্যালিতে যখন এই দুটো হিমশীতল বাতাস এসে মিলিত হলো, সাপোজ এখান থেকে আমার 0.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে গেল। যদি 0.5 কমে যায় তাহলে এখানকার টেম্পারেচার অ্যাট প্রেজেন্ট কত হচ্ছে না, 1.5 ডিগ্রি সি। এখন এইটুকু জায়গায় পরিবর্তনটা দেখে নাও, আছে কত উপরে, নর্মাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী 1.7, নিচে কত আছে 1.5। তাহলে এই যে 1.5 গ্র্যাজুয়ালি ইনক্রিজিং আপ টু 1.7। এই 1.75 এ যখনই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা তাহলে না কমে বেড়ে গেল। বেড়ে যাওয়ার জন্য দায়ী কে না, এই ক্যাটাবেটিক উইন্ড, এটাকে এয়ার ড্রেনেজও বলা হয়। এটা হচ্ছে কেন প্রবাহিত হচ্ছে না, প্রবাহিত হওয়ার কারণ হচ্ছে যখনই এয়ার মাস কোল্ড হবে, কোল্ড এয়ার মাস টু সাম extent becomes heavier, cold and heavier. এই heavier and dry, এই dry heavier air mass under the pull of gravity মাধ্যাকর্ষণের টানে নিচে উপত্যকায় এসে মিলিত হওয়ার ফলে এই জায়গার স্বাভাবিক তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আমি তোমাদের বোঝানোর জন্য ওখানে 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমিয়ে দিলাম। দেওয়ার ফলে ওখানকার অ্যাকচুয়াল টেম্পারেচার হয়ে গেল 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই সময় এই মুহূর্তে আমরা যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বিশিষ্ট অঞ্চল থেকে আমরা যদি সোজাসুজি উপরে উঠি তাহলে টেম্পারেচারটা দেখছি 1.75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এখানে দেখা যাচ্ছে। এই জন্যই একে বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার। এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করে দিই, এটা যদিও এটা এই প্রসঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে জানি না। সাপোজ আমরা অনেক সময় দেখি ট্রোপোস্ফিয়ারে উপর দিয়ে জেট বিমানগুলো পাস করে, এটাকে আপার লেয়ার ইনভার্সনও বলা হয়। আর সেখানে একটা জেট বিমান যাওয়ার পর যখন একটা হট স্টিম সে যখন নির্গত করতে করতে যায়, তখন যে লেয়ারটা অ্যাজ দেয়ার ইজ নো হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ার মাস, সেখানে কি হয় একটা সাদা দাগ থেকে যায়। এখন এই সাদা দাগটা কি না, উত্তপ্ত ওখানে স্টিম, বাষ্প। সেই বাষ্প কিছুটা হলে ওখানকার টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাপোজ এটা একটা জেট বিমান যাচ্ছে, এই যে স্টিমটা ছাড়ছে, এই স্টিমটা নির্গত হলে ঠিক এইখানটায় দেখো এখানে যে টেম্পারেচার তার থেকে ওখানে মিনিমাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাবে। এটা হচ্ছে আপার লেয়ার ইনভার্সন। এটা তোমাদের
এতে নেই, এটা আপার লেয়ার ইনভার্সনের এক্সাম্পল। আপার লেয়ার ঊর্ধ্বস্তরীয়, এখানে ঊর্ধ্বস্তরীয় বৈপরীত্য তাপ। আর একটা কারণে এটা হতে পারে কি না, যেমন ধরো রেট অফ স্নোফল, কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি স্নোফল হচ্ছে। এই ফ্রিকোয়েন্টলি স্নোফল হলে সেই স্নোফলের যে ডিস্ট্রিবিউশন বা অ্যামাউন্ট সেটা সবসময় যে সমপরিমাণে হয় তা তো না। কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ইন কম্পারিশন টু দ্য সারাউন্ডিং এরিয়া কোনো একটা পার্টিকুলার জোনে দেখা যাচ্ছে স্নোফলের মাত্রাটা বেড়েছে। তাহলে স্নোফলের মাত্রা যদি বাড়ে সেখানকার টেম্পারেচার অটোমেটিক্যালি ভীষণভাবে ডিক্রিজ করে যাবে, কমে যাবে। আর কমে গেলে সেই সময় ভূপৃষ্ঠ থেকে যখনই উপরে উঠবে তখন দেখবে সেখানকার টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ভূপৃষ্ঠ অঞ্চলে -0°C হয়ে গেছে, সেখান থেকে উপরে উঠলেই সরাসরি ভার্টিক্যালি যদি মুভ করা যায় তাহলে সেখানে দেখা যাবে গ্র্যাজুয়ালি টেম্পারেচার ইজ ইনক্রিজিং। তাহলে টেম্পারেচার ইনক্রিজেস with the increasing altitude in case of inversion of temperature. Inversion of temperature এর ক্ষেত্রে temperature generally increases with the increasing altitude, এটা কি বলা হবে inversion of temperature। হয়ে গেল। এবারে inversion of temperature পর এবার দেখি আমরা নেক্সট লিখেছি অ্যাডভেকশন। এই অ্যাডভেকশনটা কি? অ্যাডভেকশন দেখো, আমরা সাপোজ দিস ইজ ইউর আর্থ সারফেস। আর্থ সারফেসে দেখা গেল A and B আর্থ সারফেস দুটো পয়েন্ট A and B। কোনো কোনো সময় একদম স্থানীয় অঞ্চলে যদি দেখা যায় এটা একটু ওয়ার্ম এয়ার মাস, এটা ওয়ার্ম এয়ার মাস। এই এয়ার মাসের টেম্পারেচার সাপোজ এখানকার এয়ার মাস টেম্পারেচার 27°C। এন্ড কখনো কখনো দেখা যায় এই 27°C এখানে যদি টেম্পারেচারটা এই জায়গায় প্রবাহিত হয় বা এখানে যদি প্রবাহিত হয়, এখানকার স্বাভাবিক তাপমাত্রা ছিল সাপোজ 23°C, তাহলে অটোমেটিক্যালি এই জায়গাতে এর টেম্পারেচারটা বেড়ে যাবে 23। অটোমেটিক্যালি ডিউ টু প্রেজেন্স অফ দিস ওয়ার্ম এয়ার মাস এই 23 এই যে জায়গাটা এটা সি, এই সি পয়েন্টের উপরে এখানে টেম্পারেচারটা বাড়বে। কেন না ডিউ টু হরাইজন্টাল ডিউ টু প্রেজেন্স অফ হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ার মাস এন্ড হরাইজন্টাল ওয়ার্ম এয়ার মাস। এই ওয়ার্ম এয়ার মাস সি পয়েন্টে আসার ফলে এখানে 23 টেম্পারেচার ছিল স্বাভাবিকভাবে, সেই জায়গার টেম্পারেচার বেড়ে যাবে। বেড়ে যাওয়া এই যে অনুভূমিক বায়ু প্রবাহের ফলে কোনো অঞ্চলে যদি টেম্পারেচার বা উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে সেই বৃদ্ধি পেলে একে বলা হচ্ছে অ্যাডভেকশন। এটা কি বলা হবে অ্যাডভেকশন। এটা গেল অ্যাডভেকশন নিয়ে আলোচনা। এবারে আসি আইসোথার্ম। আইসোথার্ম, আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল অর্থাৎ সমান। থার্ম কথাটা এসছে টেম্পারেচার থেকে। আইসোথার্ম এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে the line joining the stations which is similar in temperature distribution in our weather map। তার মানে একটি আবহাওয়া মানচিত্রে প্রদর্শিত রেখা যেগুলি
সমান সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে তাকে বলা হয় সমষ্ণ রেখা। থার্ম কথাটা এসে বলেছি উষ্ণতা থেকে, আর আইসো কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ আইসো মানে সমান, থার্ম উষ্ণতা। সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যে রেখার দ্বারা যুক্ত করা হয় আবহাওয়া মানচিত্রে তাকেই বলা হচ্ছে আইসোথার্ম। আচ্ছা, আইসোথার্ম এর ক্ষেত্রে বলি, সাপোজ southern portion of India. This is your topic of cancer. সাউদার্ন পোর্শন। এখন এক্ষেত্রে দক্ষিণ অংশটা আমি এঁকেছি। এই দক্ষিণ অংশে দেখো আইসোথার্ম কি রকম হবে না, এইটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের উপর দিয়ে মাঝখান দিয়ে কল্পনা করা হয়েছে। এখন এই আইসোথার্ম সমান উষ্ণতাযুক্ত রেখা, কিন্তু এখানে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যে জলভাগের উপরে এই রেখাগুলি এইরকম হলেও বিভিন্ন ঋতুতে শীত অথবা গ্রীষ্মে স্থলভাগের উপরে এগুলো এইভাবে বেঁকে যায়। এই কোন দিকে বাঁক নেবে এটা নির্ভর করে উত্তরায়ণ ও দক্ষিণায়নের উপর। কেন এই পরিবর্তন? স্থলভাগের তাপগ্রাহিতা এবং জলভাগের তাপগ্রাহিতা সমান নয়। জলভাগের তাপগ্রাহিতা অনেক বেশি, তাপীয় ফল কম। উল্টো দিকে স্থলভাগের তাপগ্রাহিতা কম, অর্থাৎ তাকে তাপ ধরে রাখার ক্ষমতা কম, কারণ এর ডেনসিটি এর ঘনত্ব জলভাগের তুলনায় বেশি। তাই আইসোথার্মগুলো কখনো দক্ষিণে কখনো উত্তরে বাঁক নিয়ে এইভাবে অবস্থান করে। এইটা হচ্ছে সমষ্ণ রেখা। এবার এই সমষ্ণ রেখাগুলিকে আমরা আবহাওয়া মানচিত্রে 5 ডিগ্রি অন্তর এইভাবে দেখানো হয়ে থাকে। এটা যদি আমার এটা 25 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হতে পারে, 25, 30 এইভাবে চলবে। তারপরে তখন এটা কখন হয় না 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এদিকে 30, তাহলে সূর্য আছে উত্তর গোলার্ধে। এর বিপরীতটা দেখা যাবে যখন সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করবে। এই হচ্ছে আইসোথার্ম। এবার এই আইসোথার্মের মাধ্যমে আমরা কি দেখাতে পারি? দেখো, এটা তো স্বাভাবিক বন্টন দেখালাম। এবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়া, বিশেষ একটা অঞ্চল, সাপোজ এই রেখাটি, এই রেখাঙ্কিত অঞ্চলে এই রেখাটি যে যে স্থানকে যুক্ত করেছে তার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সি। তো কোনো কারণে certain portion on the earth surface gets too much heated in comparison to the surrounding areas, অর্থাৎ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় এই জায়গাটা উত্তপ্ত হয়ে যেতে পারে। তার অনেক কারণ থাকতে পারে, ডেনসিটি হতে পারে, তারপর তার তাপগ্রাহিতা, তাপীয় ফল, এগুলো অনুযায়ী এখানে তাপমাত্রা বেশি হয়েছে কার তুলনায় না পার্শ্ববর্তী সারাউন্ডিং বা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায়। সেই ওই অঞ্চলটিকে আমরা চিহ্নিত করছি এই রেখার দ্বারা। এটা একটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বিশেষ উষ্ণতা বিশিষ্ট একটি আইসোথার্ম বা সমষ্ণ রেখা। এটাকে আমরা সমষ্ণ রেখা। এবারে এই সমষ্ণ রেখার সঙ্গে সঙ্গে আমি আরো একটা বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে থার্মাল ইকুয়েটর।
থার্মাল ইকুয়েটর মানে হচ্ছে তাপ বিষুব রেখা। তাহলে আমরা আগে দেখে নিই বিষুব রেখা কোনটা। বিষুব রেখা জিওগ্রাফিক ইকুয়েটর একটা আছে, আর একটা হচ্ছে থার্মাল ইকুয়েটর একটা আছে। আমি প্রথমত তোমাদের দেখাবো জিওগ্রাফিক ইকুয়েটর। This is a geographic equator. কেন এই ইকুয়েটরের সংজ্ঞায় কি বলা হয়েছে? এটি একটি মহাবৃত্ত। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমদূরবর্তী অঞ্চলে পৃথিবীর মাঝ বরাবর যে বৃহত্তম রেখাবৃত্ত কল্পনা করা হয় তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। তার মানে নিরক্ষরেখা হতে গেলে সেটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমদূরত্বে অবস্থান করতেই হবে। এবং the equator divides the earth into two equal halves. অর্থাৎ নিরক্ষরেখা সর্বদাই পৃথিবীকে দুটি সমান ভাগে অর্থাৎ দ্বিখণ্ডিত করে, সমভাগে সমদ্বিখণ্ডিত। সেই সমদ্বিখণ্ডিত করে ইকুয়েটর। এবারে আমি তোমাদের দেখাবো যে এর রেসপেক্টে প্রতিটা দ্রাঘিমা রেখার অবস্থান কেমন আছে। দ্রাঘিমাগুলিকে নিরক্ষরেখা পুরোপুরি 90 ডিগ্রি কোণে ছেদ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ, এখন একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলি, এই স্থানগুলিতে তাপমাত্রা একই হওয়া উচিত স্বাভাবিক নিয়ম অনুসারে। কিন্তু এই যে বললাম যে আঞ্চলিক গঠনের তারতম্য, প্রাকৃতিক গঠনের তারতম্য, উষ্ণতম বিন্দুগুলিকে, উষ্ণতম স্থানগুলিকে আমি রেখা দিয়ে যুক্ত করব। প্রতিটি দ্রাঘিমা রেখার উষ্ণতম বিন্দুগুলিকে আমি চিহ্নিত করেছি। এবারে আমরা কাল্পনিক রেখা দিয়ে এই বিন্দুগুলিকে আমি যুক্ত করব। দেখো, এই হয়ে গেল থার্মাল ইকুয়েটর। এটাকে বলছি আমরা geographic equator, and this is your থার্মাল ইকুয়েটর। এইটি থার্মাল ইকুয়েটর। তাহলে থার্মাল ইকুয়েটরের সংজ্ঞা এবং ওর সঙ্গে পার্থক্যটা চিত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি পৃথিবীর মধ্যে একটি মহাবৃত্ত, যেটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমদূরবর্তী অঞ্চলে পৃথিবীর মাঝ বরাবর বৃহত্তম একটি রেখাবৃত্ত। সেটা কি বলা হচ্ছে? জিওগ্রাফিক ইকুয়েটর। এটা অলওয়েজ রিমেন প্রেজেন্ট অ্যাট দ্য সেম পয়েন্ট, একই জায়গায় সারা বছরই অবস্থান করে, সেটা হচ্ছে জিওগ্রাফিক ইকুয়েটর। কিন্তু ইন কেস অফ থার্মাল equator gets shifted towards south or north due to change of Uttarayan and Dakshinayan. That means
অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দ্য সান, তার মানে এই যে শিফটিং অফ দ্য থার্মাল ইকুয়েটর, তাপবিষুব রেখার এই যে স্থানান্তর, এটা ঘটে কেন ঘটবে উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে। উত্তরায়ণ হলে সময়কালে এটা আস্তে আস্তে উত্তর দিকে যায়, আবার দক্ষিণায়ন হলে কিছুটা দক্ষিণের দিকে সরে আসে। অর্থাৎ এই লাইনটি কখনোই একই জায়গায় সারা বছর অবস্থান করে না, ঋতু ভেদে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে এটি শিফট করে either towards north or towards south. This is your thermal equator. এইটা থার্মাল ইকুয়েটর। এটাকে আমরা এইভাবে দেখিয়েছি বোঝানোর জন্য। এবারে তোমরা থার্মাল ইকুয়েটরের সঙ্গে জিওগ্রাফিক ইকুয়েটরের পার্থক্য কি কি দেখতে পাচ্ছ সেটাকে অ্যান্সার আকারে আমাকে পাঠাবে। তাহলে থার্মাল ইকুয়েটর তাপবিষুব রেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখব তাপদ্বীপ কাকে বলে। তাপদ্বীপ অর্থাৎ হিট আইল্যান্ড, তাপদ্বীপ কাকে বলে। এখানে তাপদ্বীপ আমরা সাধারণত দ্বীপ বলতে কি বুঝি? দিস ইজ আইল্যান্ড, অর্থাৎ চারিদিক জলবেষ্টিত, এই যে জলবেষ্টিত ক্ষেত্রটি রয়েছে একে আমরা দ্বীপ বলি। এর সঙ্গে তাপদ্বীপের কি সম্পর্ক আছে? তাপদ্বীপ কাকে বলে? তাপদ্বীপ হচ্ছে কোন একটা বিস্তৃত ক্ষেত্রের মধ্যে, বিস্তৃত অঞ্চলের মধ্যে যদি কোনো তাপমাত্রা, কোন একটা অঞ্চলের তাপমাত্রা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তাহলে তাকে বলা হবে তাপদ্বীপ। অর্থাৎ তাকে বেষ্টন করে থাকা অঞ্চলগুলির তাপমাত্রা কম্পারেটিভলি থাকবে কম মধ্যবর্তী অঞ্চলের তুলনায়, তাই তাকে বলা হচ্ছে তাপদ্বীপ। জিনিসটা কেমন হয় মনে করো, এটা আরবান এরিয়া বা এটি হচ্ছে একটি মহানগর অঞ্চল, শহর অঞ্চল, যাকে বেষ্টন করে রয়েছে এই উপনগরী এরিয়া, শহরতলি অঞ্চল। সেই শহরতলি অঞ্চল বা গ্রাম্য অঞ্চল বেষ্টিত এই যে শহর বা নগর বসতি, এই নগর বসতির যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারে টেম্পারেচারটা কম্পারেটিভলি এই বেষ্টিত, সবুজ বেষ্টিত গ্রাম অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? এক নম্বর হচ্ছে এটি টোটালি কংক্রিটের আচ্ছাদন থাকে, অর্থাৎ পিচ রাস্তা থেকে আরম্ভ করে কংক্রিটের বাড়িঘর নির্মাণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায়
যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হয় বিভিন্ন উৎস থেকে, সেটা কিন্তু এই গ্রামীণ এলাকায়, এই অঞ্চলটাতে হয় না। এই কান্ট্রি সাইডে টেম্পারেচারটা থাকে কম, আর এই অঞ্চলের তাপমাত্রা থাকে বেশি। এই কারণেই এই যে এখানে তাপমাত্রা যেমন দ্রুত উত্তপ্ত হয়ে যায়, তেমনি সময় নেয়, অনেক ধীরে ধীরে এ কিন্তু রাত্রে পর্যন্ত উত্তপ্ত থাকে বিভিন্ন মাধ্যম থেকে তাপমাত্রা ফিরে যাওয়ার ক্ষেত্রে। আমরা এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে হিট ব্যালেন্স, ওটা আমার এখন একটু বলে দিই হিট ব্যালেন্সটা কি। অর্থাৎ যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, সমপরিমাণ তাপ পুনরায় বৃহৎ তরঙ্গে মহাশূন্যে ফিরে যায়। একে এইভাবে পৃথিবীর উত্তাপের একটা সমতা বজায় থাকে, একেই বলা হচ্ছে হিট ব্যালেন্স। এবার এই হিট ব্যালেন্স এখানেও হয়, ঠিক কথাই, কিন্তু এই যে মধ্যবর্তী যে আরবান এরিয়া বা নগর বসতি, এই নগর বসতি অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা বিকৃত হয় এবং it takes a longer time to reduce its total absorbed temperature in comparison to the countryside। অর্থাৎ এই যে পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামীণ সবুজাবৃত অঞ্চল, সেখান থেকে তাপটা দ্রুত বিকৃত হয়ে গিয়ে শীতল হয়ে পড়ে কার তুলনায়, না মধ্যবর্তী এই শহর অঞ্চলের তুলনায়। এই জন্যই এই অঞ্চলটাকে বলা হবে তাপদ্বীপ, একেই বলা হচ্ছে তাপদ্বীপ। আচ্ছা, এটা লিখেছি অ্যাটমসফিয়ারিক উইন্ডো, অর্থাৎ বায়ুমণ্ডলীয় জানালা কাকে বলে। এখন বায়ুমণ্ডলীয় জানালা, এটা শুনতে একটু অন্যরকম ওয়ার্ড লাগলেও এটা কি জিনিসটা হয় দেখো। আমরা দেখছি এটা যদি আমার সূর্য হয়, তাহলে সূর্য থেকে আমাদের আগত রশ্মি এইভাবে ক্ষুদ্র তরঙ্গে আসে। এই ক্ষুদ্র তরঙ্গ এবং বৃহৎ তরঙ্গ নিয়ে একটা ধারণা থাকা উচিত সুস্পষ্ট রূপে। সাপোজ এটাকে বলবে তরঙ্গ। এখন এই তরঙ্গের ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝবো আমরা, না এই ক্রেস্ট থেকে একটা ক্রেস্টের ডিস্টেন্স, ক্রেস্ট টু ক্রেস্ট। ক্রেস্ট মিন্স এই যে তরঙ্গ শীর্ষ থেকে আর একটা তরঙ্গ শীর্ষের দূরত্ব, অথবা এটাও তো বলতে পারি একটি তরঙ্গ দ্রোণী থেকে আরেকটা তরঙ্গ দ্রোণী, এটাকে বলা হচ্ছে দ্রোণী, এটাকে বলা হচ্ছে শীর্ষ। তাহলে একটি তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী তরঙ্গ শীর্ষের মধ্যে যে ডিস্টেন্স, তাকেই বলা হবে কি, না ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ, আগত সৌর বিকিরণের ওয়েভ লেন্থ .2 মিউ টু 0.4 মিউ মাইক্রোমিটার। তাহলে একটা তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী তরঙ্গ শীর্ষ এতটাই ছোট। এখন 1 মাইক্রো মিউ সমান কত, না 1 মিউ সমান 10⁻⁻6। এইটা তো তাই যদি হয়, এটা এত ক্ষুদ্র তরঙ্গের রশ্মি যেটাকে উইদাউট এনি এড ইট ইজ নট ভিজিবল, এটাকে দেখাই যাবে না, এটা দেখা যায় না, এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গের রশ্মি। আর যখন এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তখন তাকে বলা হচ্ছে বৃহৎ তরঙ্গের রশ্মি। এখন আগত সৌর বিকিরণ আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, কিন্তু যখন এটা রেডিয়েট ব্যাক করে,
এবার তোমরা নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারছো যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেছে, ক্ষুদ্র তরঙ্গে আসে, বৃহৎ তরঙ্গে ফিরে যায়, তবেই আমাদের হিট ব্যালেন্স বা তাপস্থিতি বজায় থাকে। এখন অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা কি? এখন দেখো, এই যে আগত সৌর বিকিরণ, এর মধ্যে প্রত্যেক প্রকারের রশ্মি অ্যাবজর্বড হয় কার দ্বারা? আর্থ সারফেসের দ্বারা। এখন একটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন। সেই ইনফ্রারেড রেডিয়েশন বায়ুমণ্ডলকে তো উত্তপ্ত করেই না। সাপোজ এই অংশটা জলভাগ আছে, এটি সমুদ্র। সমুদ্রে এই ইনফ্রারেড রেডিয়েশন উত্তপ্ত না করে পুরোপুরি ফিরে যায়, একে উত্তপ্ত করতে পারে না। তাহলে এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে একটি ফাঁকা অর্থাৎ তাপশূন্য অঞ্চল। এখানে ইনফ্রারেড রেডিয়েশন ফিরে যাচ্ছে কোথায়? মহাশূন্যে চলে যাচ্ছে, উইদাউট হিটিং দ্য অ্যাটমসফিয়ার এন্ড ওয়াটার সারফেস। ল্যান্ডের দ্বারা শোষিত হয় ঠিক কথাই, কিন্তু এ বায়ুমণ্ডলকেও উত্তপ্ত করে না, আবার জলভাগের উপর থেকে পুরোপুরি সরাসরি ঊর্ধ্বে বিকিরিত হয়ে চলে যায়। ফলে এই জায়গায় তাপ থাকে না। সেই জন্য এইটাকে বলা হচ্ছে, এই জোনটা কি বলা হবে? কি না, এটা কি বলা হবে? অ্যাটমসফিয়ারিক উইন্ডো বা বায়ুমণ্ডলীয় জানালা। এখানে আমরা একটা সামনে প্রশ্ন রাখি, সেটা হচ্ছে মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রির শিশির পরে বেশি কেন? মেঘাচ্ছন্ন, আবার বলছি, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রির শিশির বেশি পড়ে কেন? আমি এই জায়গায় দেখালাম একটা মেঘাচ্ছন্ন প্রকৃতি, এইটা আমার আর্থ সারফেস, এটাকে আগে মেঘ রেখে কি হয় দেখা যাক। Incoming solar radiation very easily penetrate through the cloud on the ground, penetrate to the ground through the cloud, because cloud is a transparent media. যেহেতু মেঘের আচ্ছাদন এটি একটি স্বচ্ছ মাধ্যমের কাজ করে, যেটিকে অতি সহজেই ক্ষুদ্র তরঙ্গের আগত সৌর বিকিরণ এসে ওকে ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছতে পারে। বেশ, এখানে দেখা যাক, দেখা গেল এটা জলভাগ। এখন এই জলভাগের উপরেও এই তাপ এসে পড়ছে, ঠিক আছে? Water surface gets heated and evaporation takes place. Evaporation means বাষ্পীভবন ঘটছে। জল, whenever the certain area of water bodies gets too much heated, evaporation takes place within a very short period of time. খুব অল্প সময়ের মধ্যে যখনই এখানকার টেম্পারেচার হতে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যখন জল উত্তপ্ত হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন জলের হবে, ঠিক তখনই জল বাষ্পীভবন শুরু করবে। এখন এই বাষ্পীভূত জল
বাষ্পীভবন ঘটলো ঠিক কথাই, ক্লাউডের পরিমাণ বাড়লো। এবারে যখন বৃহৎ তরঙ্গ রূপে এই তাপমাত্রাটাই ফিরে যায়, স্থলভাগ থেকে কি দেখাচ্ছি, তাহলে উপরে ওয়াটার সারফেস, ওয়াটার ভেপার, ওয়াটার সারফেস থেকে ওয়াটার ভেপারের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ ক্লাউড আস্তে 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 তাদের পুঞ্জীভূত মেঘের পরিমাণ বাড়ছে। বেড়ে গেলে দেখো এই আচ্ছাদনটা পুরোপুরি অনেকটা বিস্তৃত হলো। এইবারে এই যে লং ওয়েভ রেডিয়েশন ফিরে যাওয়ার সময়, এইটা হচ্ছে লং ওয়েভ রেডিয়েশন, অর্থাৎ প্রত্যাবর্তনকারী বিকিরণ। অর্থাৎ এই যে একটা বৃহৎ তরঙ্গের রশ্মি, পুনর্বিকিরিত রশ্মি, এ কিন্তু আর মেঘপুঞ্জকে ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে পারে না। এবার এই প্রসঙ্গে এখানে আসি, তাহলে এখানে কি হবে, in between the cloud and the earth surface certain amount of temperature gets stored up, এর মধ্যে তাপমাত্রাটা কিছুটা পরিমাণে সঞ্চিত হয়, ফলে আমাদের একটা অস্বস্তিকর গুমট ভাব, অর্থাৎ একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, একটা ভ্যাপসা মতো একটা আবহাওয়া তৈরি হয়, যার ফলে আমাদের গরম অনুভূত হয়। যখন এখানে গরম থাকছে, অ্যাটমসফিয়ারটা ইন বিটুইন ক্লাউড অ্যান্ড দ্য ওয়াটার সারফেস অলসো, এই যে জলীয় বাষ্প, ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, in spite of having huge amount of water vapor present in the atmosphere, it doesn't condense. এটা কনডেন্সড হবে না ডিউ টু হাই টেম্পারেচার। মানে জলে তাপমাত্রা এসে পড়েছিল, জলের তাপমাত্রা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এন্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটার বিকামস ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার ফর্ম করেছে, কিন্তু দিস ওয়াটার ভেপার ক্যানট বি কনডেন্সড because of high temperature in the atmosphere due to presence of this long wave radiation, long wave radiation. এই লং ওয়েভ রেডিয়েশন থাকার ফলে এখান থেকে জলীয় বাষ্প উপরে উঠলেও জলীয় বাষ্প জলকণায় পরিণত হবে না, কারণ কন্ডেনসেশনটা ঠিকমতো হবে না। কন্ডেনসেশন কি? কন্ডেনসেশনের বাংলা হচ্ছে ঘনীভবন। Condensation is a process in which water vapor present in the atmosphere turns into water droplets. অর্থাৎ বাতাসে অবস্থিত জলীয় বাষ্প যে পদ্ধতিতে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তাকে বলা হচ্ছে ঘনীভবন। তা সেই ঘনীভবন ঘটছে না কেন? না ডিউ টু প্রেজেন্স অফ লং ওয়েভ রেডিয়েশন এন্ড হাই টেম্পারেচার। এইটা যতক্ষণ প্রেজেন্ট থাকবে ক্লাউড, ততক্ষণ এইখানে কোন রকম বৃষ্টি হবে না, বরং বাতাসে ওয়াটার ভেপারের পরিমাণ বেশি থাকবে। সেই জন্য একটা ভ্যাপসা, একটা অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে, আমাদের এই জায়গাতে গরম অনুভব হবে। এবারে দেখা যাক বিকেলের দিকে কি হয়। এখানে একটা কথা বলবো, লেটেন্ট হিট বা লীন তাপ। এই লেটেন্ট হিট কোনটা? লেটেন্ট হিট যেটা পদার্থে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে। যেমন দেখো, এই ওয়াটার ভেপার ওয়াটার থেকে উপরে উঠেছে কেন? ডিউ টু টেম্পারেচার, প্রেজেন্ট দ্য টেম্পারেচার অন দ্য ওয়াটার সারফেস। ওয়াটার সারফেসের উপর 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়েছে বলেই ওয়াটার টার্নস ইনটু ওয়াটার ভেপার। এবার ওয়াটার ভেপার রিমেন্স প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, বাট as it cannot reduce its temperature due to presence of the cloud coverage, it cannot condense. It cannot be condensed. এটা কখনোই ঘনীভূত হতে পারে না, কারণ উপরে ক্লাউড কভারেজ থাকার ফলে এ বিকিরিত করতে পারছে না। এবারে যখনই ডিউরিং দ্য পিরিয়ড অফ সানসেটিং অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময়, ঠিক বিকেলের দিকে কি হয়? বিকেলের দিকে যখন সূর্য অস্তমিত, তখন বায়ুমণ্ডলের টেম্পারেচার কিছুটা কমলেই এই জলীয় বাষ্প পূর্ণ বায়ু তখন সম্পৃক্ততা লাভ করলে দেখবে সাধারণত যেদিন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ তখন এই ক্লাউড কভারেজ থাকে না, বৃষ্টি রূপে ঝরে পড়লো আর টেম্পারেচার লং ওয়েভ রেডিয়েশন চলে গেল। এর ফলে বৃষ্টির পরে আমরা একটা স্বস্তি অনুভব করি। এবারে আসি আমাদের পূর্বের প্রশ্নে। প্রশ্নটা ছিল এইটাই যে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রে শিশির পড়ে বেশি কেন? এখানে দেখো, এখানে যেহেতু এই মেঘের উপস্থিতি থাকার ফলে এই ওয়াটার ভেপারই থেকে যাচ্ছে, এখানে ঘনীভূত হতে পারছে না। এবার দেখি এই এখানে মেঘ নেই, তাহলে মেঘ না থাকার ফলে আমি যদি এটাকে ল্যান্ড সারফেস ধরি,
আর এটা যদি শীতকাল হয় তাহলে টেম্পারেচার reduced back to space within a short period of time during a longer night। অর্থাৎ এই যে দীর্ঘ রাত, শীতকালে দীর্ঘ রাত্রি থাকার ফলে কি হয় না, ভূপৃষ্ঠস্থ অঞ্চলের তাপমাত্রা দ্রুত বিকিরিত হয়ে বৃহৎ তরঙ্গে পুনরায় মহাকাশে ফিরে যায়। ফিরে যাওয়ার ফলে কি হয়, এখানে ভূপৃষ্ঠ দ্রুত তাপ মোচন করার ফলে এর পাশাপাশি যতটুকু অংশ জলীয় বাষ্প ভাসমান অবস্থায় ছিল তারা কি করে, এই যে ঘাসের আগা, এই ঘাসের আগায় এখানে শিশির কণা রূপে ঝুলতে থাকে। কেন জমবে? এখানে যে টেম্পারেচার গ্রাউন্ডে ছিল সেটি মেঘমুক্ত রাত্রে দ্রুত এবং সহজেই পুনর্বিকিরিত হয়ে যেতে পেরেছে। যদিও শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, তবুও দ্রুত তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠ অঞ্চলের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার ফলে এখানকার জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা রূপে, শিশির রূপে এখানে ঘাসের আগায় বা গাছের পাতায় অবস্থান করে। এই জন্য শিশির পড়ে বেশি। কেন না, ডিউ টু অ্যাবসেন্স অফ ক্লাউড এখানে। ওকে, আচ্ছা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এর পরের দিনে আমরা আলোচনা করব, আরো কিছু প্রশ্ন থাকলে তোমরা পাঠাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর একটা হচ্ছে পরের দিন আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ অল।